এমসি কলেজ বন্ধ থাকলেও ছাত্রাবাস খোলা নিয়ে প্রশ্ন, ধর্ষণের ঘটনায় কর্তৃপক্ষকেই দোষারোপ। করোনার 6 মাসে ধর্ষণের শিকার 700-রও বেশি নারী। ধর্ষণ বন্ধে ব্যর্থতায় বিচার না হওয়াকেই দায়। সবার জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর, জাতিসংঘকে উদ্যোগ নেয়ার আহ্বান। সৌদি দূতাবাসের ভিসা নবায়ন কার্যক্রম শুরু আজ। টিকিটের জন্য কারণ বাজারে প্রবাসীদের ভিড়। এবং 2 ঢাকায় 550 কোটি টাকার ময়লা বাণিজ্য, নিয়ন্ত্রণে ক্ষমতাসীন দলের প্রায় 300 নেতা। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি দোলা ডলরেস। শিরোনামগুলি বলছিলাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো খবর। এমসি কলেজ বন্ধ 31 অক্টোবর পর্যন্ত। তারপরও কেন খোলা ছিল ছাত্রাবাস, এই বিতর্ক এখন সিলেট জুড়ে। শতবর্ষী এই ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষকেই দুষছেন সাবেক বর্তমান শিক্ষার্থী ও সচেতন মহল। এ নিয়ে এরই মধ্যে বিক্ষোভ, মানববন্ধনও হয়েছে নগরীতে। করোনার কারণে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো বন্ধ সিলেটের এমসি কলেজ। তারপরও খোলা ছিল কলেজটির ছাত্রাবাস। অভিযোগ আছে ছাত্রলীগ কর্মী সহ বহিরাগতদের মাদক সেবনের আস্তানা বের করে দিয়েছি, অনেকবার গিয়ে বের করে দিয়েছি, সিলগালা করে এসেছি। আমি উপাধ্যক্ষ ছিলাম, সে সময় বের করে দিয়েছি, তারপর অনেকদিন ছিল না। এই প্যান্ডেমিক সিচুয়েশনে কোনো এক ফাঁকে গিয়ে তার পিছনের দরজা দিয়ে ঢুকে তারপরে এখানে আস্তানা গাড়ছে, এই জিনিসটাও আমরা জানিয়েছি। 2012 সালে ছাত্রাবাসের একাংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগও আছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এবার ঘটল ধর্ষণের ঘটনা। বিচারহীনতা ও কলেজ প্রশাসনের অদক্ষতায় বারবার এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষের অদক্ষতা, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কি করুণ পরিণতি অবস্থা আছে এখানে, সেটারও একটা এখানে নাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। এই ঘটনার দায় কলেজ অধ্যক্ষ এড়াতে পারেন না জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করেছেন এমসি কলেজের শিক্ষার্থীরাও। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এদিকে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণে 6 ছাত্রলীগ নেতার নাম সহ 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধান আসামি সাইফুরের বিরুদ্ধে অস্ত্র মামলাও করেছে পুলিশ, তবে তাদের কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি। এদিকে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার চেয়ে সিলেটে বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশ। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণে শাহপুরান থানায় 6 জনের নাম সহ 9 জনকে আসামি করে মামলা হয়েছে। তার স্বামীর করা এই মামলায় আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম ও অর্জুন। বাকি 2 জন বহিরাগত ছাত্রলীগ নেতা রবিউল ও তারেক। জাহান্নামীয় 6 জন এবং অজ্ঞাতনামা 3 জনের বিরুদ্ধে একখানা এজাহার দিয়েছেন। দোষী ব্যক্তিদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে এবং অভিযান এখনো চলছে। শনিবার ভোররাতে ছাত্রাবাসে সাইফুরের কক্ষ থেকে একটি পাইপ গান, 4টি রামদা, একটি ছুরি ও 2টি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ। পরে অস্ত্র আইনের মামলায় সাইফুরকে আসামি করেছে পুলিশ। করোনার কারণে বন্ধ থাকা ছাত্রাবাসে কিভাবে এ ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে একাডেমিক কমিটির সভার পর বিস্তারিত জানানো হবে। তবে অভিযুক্ত 4 শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ। আমরা সুপারিশ দিব এবং স্ট্রংলি এটা রিকমেন্ড করব, শুধু লিখিত নয়, প্রয়োজনে বিসি স্যারের সাথে কথা বলবো এবং কনসার্ন যারা অথরিটি জাতীয় বিশ্ববিদ্যালয়, যাতে অবশ্যই এদের ছাত্রত্ব বাতিল করা হয়। এদিকে ধর্ষণ মামলার আসামি ছাত্রলীগ কর্মীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার করার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশ। এক পর্যায়ে তাদের অবস্থানের কারণে সিলেট তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রলীগের এমসি কলেজ সিলেট মহানগর ও জেলা শাখা কমিটি বিলুপ্ত, তাই সেখানকার দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে কেন্দ্রের সাধারণ সম্পাদক বলছেন অভিযুক্তরা ছাত্রলীগের কেউ নয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তিনি।
শিক্ষা প্রতিষ্ঠান খোলা পর্যন্ত কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সকল রাজনৈতিক কর্মসূচি আমরা কিন্তু বন্ধ রেখেছি। সুতরাং তারপরেও কিভাবে ছাত্র যারা বলছে যে যারা তারা ওই কলেজে কিভাবে অবস্থান করছে এটা আমাদেরও বোধগম্য নয়। এটা প্রশাসনের জবাব দেওয়ার, এখানে মনে হয় প্রশাসনকে অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি আনলে এটা স্পষ্ট হবে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ মানসিকভাবে আতঙ্কিত। এখন তিনি চিকিৎসাধীন আছেন ওসমানী মেডিকেলে। ফরেন্সিক ডিপার্টমেন্ট এবং গাইনি ডিপার্টমেন্ট, দুই ডিপার্টমেন্টেরই সিনিয়র লেভেলের যারা আছেন ওনারা মেয়েকে এক্সামিন ফরেন্সিকের উনি চলে আসছেন এবং গাইনি বিভাগের উনি এসে দেখবেন, দেখে যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় তাহলে ওনারা সেটা উপদেশ দিয়ে যাবেন। শুক্রবার রাতে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে গিয়েছিলেন ওই দম্পতি। সেখানে স্বামীকে মারধর করে ওই গৃহবধূকে ছাত্রাবাসে তুলে নিয়ে যায় ৩-৪ জন। পরে তাদের উদ্ধার করে পুলিশ। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হবেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, 9 জন আসামির নাম উল্লেখ করা হয়েছে, তাদের কাউকেই তো এখনো গ্রেপ্তার করা যায়নি, তো পুলিশ এ ব্যাপারে কি বলছে? আপনি জানেন যে এই সিলেটের এমসি কলেজে যে গৃহবধূ ধর্ষণের ঘটনায় এই ঘটনা কিন্তু 36 ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত, কিন্তু এখন পর্যন্ত যে 9 জন আসামি আছেন, এজাহার নামীয় 6 জন সহ মোট যে 9 জন আছে তাদের কাউকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তো আমরা পুলিশের সাথে সকালেও কথা বলেছি এবং আমাদের সবসময় তাদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। তারা যেটা আমাদেরকে বারবারই বলছে যে তাদের অভিযান অব্যাহত আছে, এই আশ্বাসই তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে শীঘ্রই তারা আসামিদের ধরতে সমর্থ হবেন। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে গত 36 ঘন্টার মধ্যেও কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। আপনি জানেন যে সিলেটের এমসি কলেজের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক এই ঘটনা। একজন গৃহবধূ তার স্বামীর সাথে এমসি কলেজে বেড়াতে এসেছিলেন এবং এমসি কলেজ গেট থেকে এই গৃহবধূকে তুলে এনে এমসি কলেজ যে ছাত্রাবাস আছে এই ছাত্রাবাসে 5-6 জন মিলে দর্শন করেছে এবং তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, এমনটা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং আমরা বিষয়টা পরিষ্কার হয়েছে। কারণ সিলেট যে টিলাগড় এমসি কলেজ যে জায়গাটিতে অবস্থিত, সিলেটের টিলাগড় এলাকা, তো এই এলাকায় মূলত হচ্ছে যে 2 জন আওয়ামী লীগ নেতা রয়েছেন, একজন রঞ্জিত সরকার এবং একজন আজাদুর রহমান আজাদ। এই 2 জন আওয়ামী লীগ নেতার ছত্রছায়া কিন্তু এখানে ছাত্রলীগের 2টি গ্রুপ দীর্ঘদিন ধরে এখানে কাজ করছে এবং এই গ্রুপের কারণেই কিন্তু মূলত এখানে সিলেটের এমসি কলেজ কেন্দ্রিক যে নানা সমস্যাগুলো তৈরি হয়, বিশেষ করে এখানে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে এবং প্রায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে সবগুলো ঘটনার সাথেই কিন্তু এই ছাত্রলীগের যে 2টি গ্রুপ আছে এই গ্রুপের সদস্যরাই জড়িত থাকেন। আপনি জানেন যে শতবর্ষের অধিক সময় ধরে ঐতিহ্যবাহী যে এমসি কলেজ ছাত্রাবাসটি 2012 সালে সেটাও কিন্তু পুড়িয়ে দিয়েছিল এখানকার ছাত্রলীগ কর্মীরা। তো সব মিলিয়ে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এখন যে টিলাগড় এলাকায় মূলত এই 2 জন নেতার বলয়ে যে ছাত্রলীগ কর্মীরা আছেন তারা কিন্তু বিবদমান 2টি গ্রুপ। এই কিছু তুচ্ছ ঘটনা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি যে নানা সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই যে গত শুক্রবার রাতে যে ঘটনাটা ঘটলো, একজন গৃহবধূ ধর্ষণের শিকার হলেন এই ছাত্রাবাসে, এই যারা কিন্তু এর সাথে জড়িত এরা কিন্তু সিলেটের যে আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারের অনুসারী এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে যারা জড়িত আছেন যে 6 জনের নাম উল্লেখ করা হচ্ছে সবার সাথে কিন্তু রঞ্জিত সরকারের সবসময় যোগাযোগ ছিল, তার সাথে বিভিন্ন ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো রঞ্জিত সরকার কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে গতকাল রঞ্জিত সরকার নিজে তার ফেসবুকে একটা বিবৃতি দিয়েছেন যে তিনিও এদের শাস্তি চান এবং এই দর্শনের ঘটনার শাস্তি চান সিলেটের সর্বস্তরের মানুষ। আমরা গতকাল থেকে কিন্তু বিক্ষোভ অব্যাহত আছে এবং আজকে সকাল 11টার দিকে এমসি কলেজের সামনে একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে দর্শকদের। আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। করোনা মহামারীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও কমেনি ধর্ষণের মতো জঘন্য বর্বরতা। অনেক ধর্ষক জামিনে বের হয়ে আবারও বর্বরতায় লিপ্ত হচ্ছে। আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা বলছেন বিচারহীনতা সংস্কৃতির কারণে ধর্ষণ কমছে না। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা ধর্ষণ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে। করোনা মহামারীতে সমগ্র বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়লেও কমেনি নারীর প্রতি সহিংসতা। কঠোর আইন, প্রচার প্রচারণা ও উচ্চ আদালতে নানা নির্দেশনার পরও নারীর প্রতি সহিংসতা বন্ধে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে 922 নারী ধর্ষণের শিকার। ধর্ষণ চেষ্টায় বিপর্যস্ত আরও 196 জন। ধর্ষণের পর হত্যার শিকার 41 নারী, আর গ্লানি ভুলতে আত্মহত্যা করেছেন 9 জন। মার্চে করোনা সংক্রমণের পর থেকে 6.5 মাসে 732 নারী ধর্ষিত হয়েছেন, যা 2018 সালে পুরো বছরের ধর্ষণের ঘটনার সমান। শুধুই মাত্র এক একটা ঘটনা, এক একটা ইন্ডিভিজুয়াল কেস কিন্তু ভয়ঙ্করভাবে নারীর সামাজিক প্রত্যেকটা নারীর, সে যে বয়সেরই হোক না কেন, প্রত্যেকটা ঘটনা তাদেরকে আতঙ্কিত করে। তারা যে নিরাপদ না সেটা বারবার মনে করিয়ে দেয়। অতীত পরিসংখ্যান বলছে 2019 সালে 1413 জন নারী ধর্ষণের শিকার, 2018 সালে এই সংখ্যা 732, আর 2017 সালে ধর্ষণের শিকার হয়েছেন 818 নারী। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, একই অপরাধের পুনরাবৃত্তির পেছনে আইনি এবং সামাজিক কাঠামো অনেকাংশে দায়ী। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী তাদের অ্যাক্টিভিটিস সেগুলো যেমন একটু শিথিল হয়েছে, একই সাথে আমাদের যে রাইট বেসড অর্গানাইজেশন আছে সেগুলো যেহেতু একটু শিথিল হয়েছে, এবং একই সাথে যারা এই ধরনের রেপের মনস্তত্ত্ব নিয়ে যারা চলে, স্বাভাবিকভাবে যাদের ক্রনিক এই মনস্তত্ত্বটা আছে, তারা এই সুযোগটা বিভিন্ন সময় ভিকটিমের উপরে নিচ্ছে। মানবাধিকার কর্মীদের গবেষণা বলছে, ধর্ষণের ঘটনায় শেষ পর্যন্ত মাত্র 3% অপরাধী শাস্তি পায়, আর ধর্ষণের পর হত্যার ঘটনায় শাস্তি হয় মাত্র 0.3% অপরাধীর। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সাভারে স্কুল ছাত্রী নীলা রায়কে হত্যার কথা স্বীকার করেছেন মামলার প্রধান আসামি মিজানুর রহমান। পরে ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান মিজানকে 7 দিনের রিমান্ডে পাঠান। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। নীলা হত্যার 5 দিন পর শুক্রবার সাভারের রাজফুলবাড়িয়া থেকে গ্রেপ্তার হন মিজান। শনিবার দুপুরে আদালতে হাজির করে তাকে রিমান্ডে চায় পুলিশ। 10 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে 7 দিন মঞ্জুর করে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, হত্যাকাণ্ডে মিজান একাই অংশ নিয়েছেন বলে আদালতে স্বীকার করেছেন। বিজ্ঞ আদালত যখন জিজ্ঞাসা করেছেন যে আপনি কি একা ঘটনাটা ঘটিয়েছেন না সাথে অন্য কেউ ছিল, বিজ্ঞ আদালতে উনি জবাব দিয়েছেন যে উনি একাই ছিলেন ঘটনার সময়। 10 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত সংস্থা। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান আমাদের রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের বক্তব্য শ্রবণ করেছেন। বক্তব্য শ্রবণ করে ন্যায় বিচারের স্বার্থে 7 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। এজাহারভুক্ত সকল আসামি গ্রেপ্তার হয়ে গেছে, মার্ডার ওয়েপন পর্যন্ত জব্দ তালিকায় আছে, সব আছে, আমরা উদ্ধার হয়ে গেছে। আমরা বলছি স্যার এখানে আর রিমান্ডে কোনো যুক্তিকতা নেই স্যার, আমরা রিমান্ড বাতিল করে জামিন চাই। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে সতর্কতার সহিত জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। গত 20 সেপ্টেম্বর রাতে ভাইয়ের সঙ্গে রিকশায় হাসপাতালে যাচ্ছিল 10ম শ্রেণীর ছাত্রী নীলা। স্বজনের অভিযোগ, পথ থেকে তাকে ছিনিয়ে নিয়ে হত্যা করে মিজান। পরের দিন নীলার বাবা নারায়ণ রায় মিজান, আব্দুর রহমান সহ 4 জনকে আসামি করে হত্যা মামলা করেন। আরেক আসামি সেলিম পালোয়ান রিমান্ড শেষে এখন কারাগারে। এদিকে নীলা রায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাভারের 23টি সামাজিক সংগঠন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। নিম্ন আদালতে করোনা স্বাস্থ্যবিধি উপেক্ষা, বাড়ছে ঝুঁকি। উচ্চ আদালতে কঠোর বিধিনিষেধ পালন। সাভারে গ্যাসের ৮১,০০০-এরও বেশি অবৈধ সংযোগ, তিতাস কর্তৃপক্ষের অবহেলাকে দুষছেন স্থানীয়রা। সব দেশ যেন একসঙ্গে ও ঠিক সময়ে করোনা ভ্যাকসিন পায়, জাতিসংঘকে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে তিনি বলেন, এ টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী। করোনা মহামারীতে এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিচ্ছেন বিশ্ব নেতারা। এতে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে 17 বার বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এই সভাকক্ষটি আমার জন্য অত্যন্ত আবেগের। বরাবরের মতো এবারও বাংলায় নিজের বক্তব্য দেন শেখ হাসিনা।
বাঙালি জাতির জন্য এ বছরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবছর আমরা আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। বক্তৃতায় প্রাধান্য পেয়েছে করোনা প্রসঙ্গ। বলেন, কোভিড-19 প্রমাণ করেছে পৃথিবীর সবার ভাগ্য এক সুতোয় গাঁথা। মহামারীকালে অসহিষ্ণুতা, ঘৃণা, বিদ্বেষ ও উগ্র জাতীয়তাবাদ মোকাবিলা করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আশা করা হচ্ছে বিশ্ব শিগগিরই কোভিড-19-এর ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। বক্তৃতায় রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরালো করার আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশ 11 লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় প্রদান করেছে। 3 বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। এ সময় অভিবাসী শ্রমিকদের সংকট সমাধানে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। অভিবাসী শ্রমিকদের বিষয়টি সহমর্মিতার সঙ্গে ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও অভিবাসী গ্রহণকারী দেশসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সন্ত্রাসের মতো বিষয়গুলো কোনো রাষ্ট্রের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য দরকার সমন্বিত উদ্যোগ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি প্রবাসীদের আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে দালাল চক্র। রাজপথ অবরোধ করতে তাদের উস্কে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে টিকিট প্রত্যাশীদের সবাইকে সতর্ক করেছে পুলিশ ও সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এদিকে যারা টিকিট পাচ্ছেন তাদের বেশিরভাগেরই ফ্লাইট 24 ঘন্টার মধ্যে এত কম সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া নিয়েও সংশয় রয়েছে। 851 থেকে 1400 পর্যন্ত টোকেনধারীদের শনিবার সৌদি আরবে টিকিট দেওয়ার কথা। তারপরও নতুন টোকেন পেতেই ভিড় বেশি কারণ বাজার সৌদি এয়ারলাইন্সের অফিসে। তবে 4 অক্টোবরের আগে কেউ টোকেন পাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজকে এক সপ্তাহ ধরে আস্তে টোকেন দেওয়ার কোনো খবর নেই। তো 30 সেপ্টেম্বর ডেট শেষ, আমাদের ভিসার মেয়াদ শেষ, টিকিটেরও মেয়াদ, ছুটির মেয়াদও শেষ। পাসপোর্ট টিকিট মেয়াদ শেষ হইতেছে 30 তারিখে, ঠিক আছে? এখন যদি আমরা সৌদি আরবে না ফিরতে পারি তাহলে আমাদের সব কিছুই শেষ, ঠিক আছে? লাইফ শেষ। টোকেন পেয়েও দুশ্চিন্তা কাটছে না সৌদি প্রবাসীদের, কারণ যারাই টিকিট পাচ্ছেন তাদের বেশিরভাগেরই ফ্লাইট 24 ঘন্টার মধ্যে। এর মধ্যে করোনা পরীক্ষার সনদও নিতে হবে। এই ফ্লাইট 27 তারিখে দুপুর 12টা বাজে, এখন করোনা টেস্ট করতে কইছে, যাইতে হবে সরকারি হসপিটাল। মানে কইছে যে টিকিট দেখাইলে, পাসপোর্ট দেখাইলে তাড়াতাড়ি রিপোর্ট দিব, মানে হাসপাতাল গেলে বুঝতে পারবো। আমাকে বলছে এখনই গিয়ে করোনা টেস্ট করার জন্য, ওইখান থেকে একটা রিপোর্ট আনার জন্য, তো ওইটা এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য। এই অনিশ্চয়তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন ট্রাভেল এজেন্সির দালালেরা। অভিযোগ পাওয়া গেছে রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুরে বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছে তারা। এ ব্যাপারে সতর্ক করেছে পুলিশ। দালাল সিন্ডিকেট হাত উঁচা করে বলতেছে যে তোমরা সবাই রাস্তায় চলে আসো, সবাইকে ডাকতেছে যে রাস্তায় চলে আসে, রাস্তা অবরুদ্ধ করো, হ্যাঁ, গাড়ি যেতে দিবে না, গাড়ি ভাঙচুর করবা। এদিকে মতিঝিল বিমান অফিসেও ভোর থেকে সৌদি প্রবাসীদের অপেক্ষা, সেখানেও টিকিট পেতে ভোগান্তির অভিযোগ রয়েছে। ওনার তো সঠিক তারিখটা আমাদের বলতেছে না যে আপনি অমুক তারিখে আসেন, অত তারিখে আপনি পাইবেন। এই জন্য এখানে পাবলিকের পারাভারি বা এই জন্য আমরা পেরেশান। এখন আমরা যাইতে পারবো না, প্রতিদিন আসতেছি আমরা। এরকম এখন লোক নিতেছে মার্চের 16, 17, 18, 19, 20 এমনি। এখন আমাদের তো 30 তারিখে ম্যাচ শেষ। বিমান বলছে 29 ও 30 অক্টোবর ফ্লাইটগুলোতে মাত্র 150টি সিট খালি আছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আজ সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য ভিড় করেছেন প্রবাসীরা। আজ 1401 থেকে 1900 টোকেন প্রাপ্তদের টিকিট দেওয়ার কথা থাকলেও ভিড় করেছেন টোকেন না থাকা প্রবাসীরাও। দ্রুত টোকেন দেওয়ার জন্য সৌদি এয়ারলাইন্সের প্রতি দাবি জানাচ্ছেন তারা। এদিকে আজ থেকে সৌদি দূতাবাসে ভিসা নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে এবার কারওয়ান বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সৌদি প্রবাসীদের আজকে ভিড় কেমন দেখছেন? অনেকের দেখা যাচ্ছে যে যাদের টোকেন সংখ্যার চাইতেও বেশি
যাদের সংখ্যা রয়েছে তারাও আজকে উপস্থিত হয়েছেন, মানে 1900-র পরে। তো এ বিষয়ে কি বলছেন সেখানকার কর্মকর্তারা? শাফাত, আমরা গত বেশ কয়েকদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি এই কারওয়ান বাজারের যে সৌদি এয়ারলাইন্সের যে অফিসটি রয়েছে, এই অফিস ঘিরে আসলে সৌদি প্রবাসীদের এক ধরনের অবস্থান কর্মসূচি চলছে, বা তারা বারবার আসছেন টোকেনের জন্য। কারণ তাদের বেশিরভাগই আসলে একটি যুক্তি যে যেহেতু 30 তারিখের পরে তাদের ভিসার মেয়াদ বা ইকামা সেটা শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের আসলে চাকরি পুনর্নবায়ন হবে কিনা সেই বিষয়টি নিয়ে একটি সংকট আছে। আমি যদি আপনাকে এখন দেখাতে চাই, আজকে যেহেতু 1401 থেকে 1900 সিরিয়াল যাদের টোকেন রয়েছে তাদের টিকিট দেওয়ার কথা আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি যে অনেকেই লাইনে চলে এসেছেন। যাদের কাছে টোকেন রয়েছে তারা সিরিয়ালে দাঁড়িয়েছেন, লাইনে দাঁড়িয়েছেন টিকিট সংগ্রহের জন্য। পাশাপাশি আমরা গেটের বাইরে, অর্থাৎ এই সোনারগাঁও হোটেলের বাইরের যে অংশে, সেই অংশেও কিন্তু আমরা দেখতে পেরেছি আজকে টোকেন প্রত্যাশীদের ভিড় রয়েছে, এবং তারা বলছেন যে আসলে তাদেরকে যদি টোকেনটা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তারা আসলে বাড়ি চলে যেতে পারে, এবং নির্দিষ্ট যে ডেট, অর্থাৎ যেই তারিখে তাদেরকে টিকিট দেওয়ার জন্য টোকেনটা দেওয়া হবে সেই তারিখে তারা আসতে চায়। কারণ তাদের বেশিরভাগেরই যুক্তি তারা আসলে অনেক দূর দূরান্ত থেকে এসেছে, যেই কারণে কিনা তাদের টোকেনটা নিয়ে বাসায় ফেরাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এমন একটি অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি অনেকে এমনটাও বলছে যেহেতু টিকিট পাওয়ার পরপরই অলমোস্ট 24 ঘন্টার মধ্যে আসলে ফ্লাইট থাকে, সেই ক্ষেত্রে তারা যদি টোকেনটা পায় যে কত তারিখ তারা টিকিট পাবে, সেই ক্ষেত্রে তারা সেই সময়ের মধ্যে ওই জায়গায় গিয়ে যে করোনা টেস্ট করার যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা তারা আসলে নিতে চাইছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আপনি জানেন যে আজকে যেই যারা টিকিট পাচ্ছেন তাদের গতকালকেও আমরা যেই জিনিসটি দেখেছি, আজকেও অনেকটা এরকমই আমরা শুনতে পাচ্ছি যে 24 ঘন্টার মধ্যে আসলে তাদের ফ্লাইট। সেক্ষেত্রে করোনা সরকারি জায়গা থেকে আসলে টেস্ট করে আমরা জানি যে রিপোর্ট পেতে প্রায় 48 থেকে 72 ঘন্টার মতো সময় লাগে। সেক্ষেত্রে আসলে তারা কীভাবে পাবেন, এই বিষয়টি নিয়ে আজও টিকিট প্রত্যাশীদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে। পাশাপাশি যারা বাইরে আন্দোলন করছেন, আজকে আসলে আন্দোলনের মাত্রাটা যদি আমি বলি গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। আজকে তারা শান্তিপূর্ণভাবে আছে, এবং কর্তৃপক্ষ আসলে কেউ কিছু জানায় কিনা সেই জিনিসটি জানার জন্যই তারা অপেক্ষা করছে। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কাউন্টার থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনিবনে কামাল। এদিকে সৌদি যাওয়ার ফ্লাইটের মাত্র 3 ঘন্টা আগে করোনা সনদ পেয়েছেন 8 প্রবাসী। 24 ঘন্টার জায়গায় তাদের ক্ষেত্রে সময় লেগেছে 28 থেকে 29 ঘন্টা। মহাখালীর নমুনা পরীক্ষা কেন্দ্রের দাবি, এয়ারলাইন্স টিকিট দিতে দেরি করায় ঘটছে এই বিপত্তি। এক্সপ্রেস কাউন্টারে অগ্রাধিকার ভিত্তিতে একদিনে এই রিপোর্ট দেওয়া হচ্ছে বলেও জানাচ্ছেন তারা। সুনামগঞ্জের হেলাল আহমেদ সৌদি আরবের টিকিট কেটে গেল শুক্রবার করোনা পরীক্ষা করাতে নমুনা জমা দেন মহাখালীর কেন্দ্রে। ফলাফল পাওয়ার কথা ছিল 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ শনিবার সকাল 9টায় শেষ সময়। কিন্তু শনিবার সকাল 8টা থেকেই শুরু হেলালের অপেক্ষার পালা। রিপোর্টিং টাইম অনুযায়ী দুপুর 12টায় তার এয়ারপোর্ট থাকার কথা, অথচ তিনি ঠাই দাঁড়িয়ে রিপোর্টের অপেক্ষায়, চোখে মুখে হতাশার ছায়া। এখন তো আমি কি করবো, আমি তো এখন কিছু ভেবে পাচ্ছি না কি যে করবো এখন আমি। ওনারা বলতেছে দেখবে, কবে দেখবে, কি করবে। 24 ঘন্টা যদি আমরা কালকে রাত্রে পেয়ে যেতাম তাহলে আজকে আমাদের এখানে আসতে হইতো না। অবশেষে নানা চেষ্টা তদবির করে ফ্লাইটের মাত্র 3 ঘন্টা আগে করোনা টেস্টের রিপোর্ট হাতে পান হেলাল। পরিমরি করে ছোটেন এয়ারপোর্টের দিকে। পরীক্ষা করাতে আসা প্রবাসীদের মধ্যে হেলাল সহ 8 জন পড়েছিলেন এমন বিড়ম্বনায়। এরা সবাই করোনা টেস্টের রিপোর্ট হাতে পান ফ্লাইটের মাত্র কয়েক ঘন্টা আগে। ফ্লাইট হলো ফার্স্টটায় উনি বিমান অফিস বলছে যে, বিমানবন্দর বলছে যে 12টার দিকে এখানে যাওয়া লাগে, 6 ঘন্টা আগে এত রাখিয়া রিপোর্ট নিয়ে যাওয়া লাগে। এখন দেখেন বাজে 1:30 এখানে। আমাদের সরকারের প্রতি একটা নিউজ, যেটা আমাদের আরও একটা সেন্টার করা উচিত। তবে স্যাম্পল কালেকশন সেন্টার কর্তৃপক্ষ বলছে এয়ারলাইন্সগুলোর দীর্ঘসূত্রিতার কারণেই সৃষ্টি হয়েছে এমন বিড়ম্বনার। এখন পর্যন্ত বাংলাদেশ বিমান নিয়ে আমরা সমস্যা ফেস করি না, আমরা ফেস করেছি সৌদি এয়ারলাইন্স নিয়ে। যে সৌদি এয়ারলাইন্স কেনই হয়তো আমাদেরকে এভাবে দেরি করে প্যাসেঞ্জার পাঠাচ্ছে। একটু সময় ডিজায়ার যে টাইম 48 ঘন্টা, এইটা আমাদেরকে দিলে আমরা আর কোনো কমপ্লেন হতো না আর কি। আমরা সর্বোচ্চ প্রচেষ্টা নিয়েছি, আমাদের যতজন কর্মী আছে সবাইকে আমরা কাজে লাগিয়েছি। 24 ঘন্টার ভেতরে আমরা রিপোর্ট ডেলিভারি দেই। 24 ঘন্টার ভেতরে, তার মানে অনেকেই কিন্তু রিপোর্ট 18 ঘন্টা 20 ঘন্টায়ও পেয়ে যান। কিছু কিছু ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হলেও রিপোর্ট না পাওয়ায় ফ্লাইট মিস হওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মহাখালীর করোনা নমুনা সংগ্রহ কেন্দ্র। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা নিয়ে বিচারিক ও উচ্চ আদালতে দেখা গেছে বিপরীত চিত্র। আইনজীবীদের আন্দোলনের মুখে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতের ছিটে ফোঁটার চেষ্টা নেই বিচারিক আদালতে। এতে অসহায়ত্ব জানিয়েছেন চিফ পাবলিক প্রসিকিউটর। অন্যদিকে উচ্চ আদালতে বিধিনিষেধ মানা হচ্ছে কঠোরভাবে। এই ছবি বিচারিক আদালতের। নেই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি নিশ্চিতের চেষ্টা। করোনা মহামারীর মধ্যে আইনজীবীদের আন্দোলনে ১ আগস্ট থেকে এখানে শারীরিক উপস্থিতিতে শুরু হয় বিচার কাজ। তবে সংক্রমণ এড়াতে উচ্চ আদালতের ১৪ দফা নির্দেশনার কোনো পরোয়া কেউ করছেন না। আদালত প্রাঙ্গণেও মেলেনি এর দেখা। পুরো আদালত চত্বরেই মাস্ক পরায় উদাসীনতা। বসানো হয়নি জীবাণুরোধক টানেল। অথচ দ্বিতীয় দফা করোনা সংক্রমণ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে সরকার। চলমান অবস্থায় নিজের অসহায়ত্বই প্রকাশ করলেন ঢাকার বিচারিক আদালতের প্রধান আইনজীবী। হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা, হাত ধোয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে, কিন্তু আমি কেউকে দেখি না। ওই বেসিন আছে, সব কিছু আছে, কিন্তু তারপরে দেখি না কেউকে হাত ধুতে। খেয়াল খুশির মধ্যে সবাই চলছে, কিন্তু একটা নির্দেশ থাকার পরেও তারা মানছে না। এটা তো ঠিক না। এটা জোর করে তো এখন তো মানুষকে জোর করে আইন তো বানানো যাবে না। তবে একেবারেই উল্টো চিত্র উচ্চ আদালতে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে আছে প্রশাসনের জোর তৎপরতা। আদালত ভবনের ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখায় আছে কড়াকড়ি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক বলছেন, আইনজীবীদের মধ্যে করোনা নিয়ে সচেতনতা বেড়েছে, কমেছে ভীতি। আগাম জামিনের দরখাস্ত অনেক কোর্টে যাচ্ছি, হয়তো আমরা সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মানার আমরা চেষ্টা করছি, কিন্তু অনেক মানুষের জনসমাগম হচ্ছে। পেশা পরিচালনার ক্ষেত্রে আইনজীবীরা করোনার ভীতিটা যেমন কিছুটা হলেও কাটিয়ে উঠেছেন, তেমনি একইভাবে তাদের মধ্যে সচেতনতা বেড়েছে। তবে আদালত খোলার পর করোনা সংক্রমণের হার বেড়েছে কিনা তা জানাতে পারেননি কেউই। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারে এখনো ৮১,২০০টি বার্নার অবৈধভাবে জ্বলছে। অবৈধ সব সংযোগ থেকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এজন্য তিতাস কর্তৃপক্ষের অবহেলা এবং যথাযথ নজরদারির অভাবকেই দায়ী করছেন স্থানীয়রা। তবে সাভার তিতাস বলছে ১.৫ মাসের মধ্যে সাভার ও আশুলিয়ার সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সম্প্রতি নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেছে ৩৪ জনের। বিস্ফোরণের জন্য গ্যাস লাইনের ত্রুটিকেই দায়ী করা হচ্ছে। সংযোগের লিকেজ থেকে বিভিন্ন এলাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। সাভারে গত ১.৫ বছরে গ্যাস বিস্ফোরণে মারা গেছে শিশুসহ অন্তত ১৩ জন, যার সবগুলোই ঘটেছে অবৈধ গ্যাস সংযোগ থেকে। প্রভাবশালীদেরকে নিম্নমানের পাইপ ব্যবহার করে সংযোগ দেওয়ার কারণে এই সংযোগগুলো দীর্ঘদিন পরে এখন বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে। অবৈধ গ্যাসের কারণে বেশি দুর্ঘটনা হতো না, আমাদের এত মানুষের প্রাণহানি হতো না। তিতাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের তথ্য মতে ২০১৯-এর জানুয়ারি থেকে এ পর্যন্ত ১,৭৬,৬৮০টি পাইপ, ১,৩১,৯৮০টি বার্নার জব্দ করা হয়েছে। এখনও ৮১,২০০টি অবৈধ বার্নার জ্বলছে। তারা বলছে বেশিরভাগ ত্রুটি মেলে অবৈধ সংযোগে। দুষ্কৃতকারী চক্র আবার নতুন করে বিভিন্ন এলাকায় আবার নতুনভাবে সংযোগ নিয়েছে এই করোনাকালীন সময়ে। আশা করছি আগামী ১ থেকে ১.৫ মাসের ভিতরে এবং একটা রাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা সম্পূর্ণ অবৈধ লাইন, সম্পূর্ণ অবৈধ সংযোগ আমরা উচ্ছেদ করতে সক্ষম হব। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং এই ১ ইঞ্চি অবৈধ লাইন থাকা পর্যন্ত এটার অভিযান চলবে। গত ২ বছরে সাভারে ৭০টি অভিযানে ৮,১৫,০০০ টাকা জরিমানা আদায় ও ১২টি মামলা করেছে তিতাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকার ২ সিটি ৫৫০ কোটি টাকারও বেশি ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ক্ষমতাসীন দলের প্রায় ৩০০ নেতা। এদের সবাই থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতা। কিছু কিছু এলাকায় কাউন্সিলর নিজেই নিয়ন্ত্রণ করছেন এ বাণিজ্য। এ বিষয়ে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ২ মেয়র। দক্ষিণ ঢাকার ১৫ নম্বর ওয়ার্ড, এখানকার ময়লার টেন্ডার নিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান। ১৬ নম্বর ওয়ার্ডের ঠিকাদার কলাবাগান থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হোসেন। ১৭ নম্বর ওয়ার্ড নিয়ন্ত্রণ করছেন থানা ছাত্রলীগের সভাপতি শিমুল ও ১৮ নম্বরের দায়িত্ব ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন মঞ্জিলের। দক্ষিণ ঢাকার সব ওয়ার্ডের ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণ ক্ষমতাসীন দলের নেতাদের হাতে। একজনের নামে টেন্ডার নিয়ে পরে দায়িত্ব দেওয়া হয়
তৃণমূল কর্মীদের। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাইকে সমন্বয় করে আমরা মনিটরিংয়ের টিম করেছি, সবাইকে সাথে নিয়ে আমরা একসাথে কাজটা পরিচালনা করছি। ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ডেই একই অবস্থা। 80-র দশক থেকে ঢাকার বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের চল শুরু হয়। সেই সময় এই কাজটি করত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। 2000 সালের পর থেকে শুরু হলো ময়লা বাণিজ্য, নিয়ন্ত্রণ চলে গেল রাজনীতিকের হাতে। ক্ষমতার পালাবদলের সাথে নিয়ন্ত্রক পরিবর্তন হয়, কিন্তু নগরবাসীর জিম্মিদশার অবসান হয় না। ময়লা ব্যবসার নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার ঘটনা প্রায়ই ঘটছে, যেমন নাজমুল হক পান্না। তিনি 6টি ভ্যান নিয়ে ঢাকা উত্তরের শ্যামলীর একটি অংশের ময়লা সংগ্রহ করতেন। তার অভিযোগ 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান কয়েক মাস আগে সেটি দখল করে নিয়েছেন। সিটি কর্পোরেশনে নালিশ করায় হুমকিও দেওয়া হয়েছে তাকে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। 3 লক্ষ টাকা চাঁদা চাইছে তারা এককালীন, এরপরে 1 লক্ষ টাকা প্রতি মাসে দিতে হবে। আমার 5টা ভ্যান গাড়ি আটকাই দিচ্ছে। আটকে দেওয়ার পর আমি কাউন্সিলরের সাথে যোগাযোগ করছি, কেন আটকাই দেওয়া হলো। সে বলছে যে এটা আর চালাইতে দেওয়া হবে না। সব জায়গায় কাউন্সিলর ময়লার ব্যবসা করছে, আমি ইনশাল্লাহ করি নাই আর করবো না ভাই। আমি সব সময় একটু কথা বলে আমি সত্য মিথ্যা জানতে পারবো। 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেনের বিরুদ্ধেও একই অভিযোগ। দখলদারদের পক্ষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে 54 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে। উত্তর সিটিতে 234 জনকে ময়লা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। নগরবিদেরা বলছেন, পুরো ব্যবস্থাপনা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ না করলে স্বেচ্ছাচারিতা চলবেই। যে বাণিজ্যিকায়ন হয়েছে বর্জ্য ব্যবস্থাপনায়, তার হাতে মুক্তির অঙ্গীকার করেই আমাদের নগর মেয়ররা, কাউন্সিলররা নির্বাচন করেছেন এবং এটি প্রত্যাশিত। এই অশুভ মধ্যস্বত্বভোগীদের হাত থেকে বাঁচার জন্যই মানুষ তাদের উপর আস্থা রেখেছে। দলের প্রভাব খাটিয়ে কেউ নৈরাজ্য করতে পারবে না বলে সাফ কথা ঢাকার 2 মেয়রের। একটি সুন্দর একটা নীতিমালা এবং ম্যানেজমেন্টের মধ্যেই আমরা ভবিষ্যতে এই ময়লা নাওয়া, চাঁদাবাজি, ঠিকাদারি ক্ষমতা সবকিছু মিলিয়ে যে একটা চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জকে ডেফিনেটলি আমরা এটা মোকাবেলা করতে পারবো। আমরা ঢেলে সাজিয়েছি প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমরা নির্ধারিত প্রতিষ্ঠানকে আমরা নিবন্ধনের আওতায় এনেছি, শর্তাবলী প্রয়োগ করেছি, যার মাধ্যমে সময়সূচি নির্ধারণ করেছি। ঢাকার 2 সিটিতে 129টি ওয়ার্ড। এসব এলাকার প্রায় 44 লাখ পরিবার নীরবে ময়লার ঠিকাদারদের যন্ত্রণা সহ্য করে যাচ্ছেন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খানাখন্দে বেহাল দশা বগুড়ার 440 কিলোমিটার আঞ্চলিক সড়কের। গর্তে পড়ে মাঝে মধ্যেই বিকল হচ্ছে যানবাহন। বয়স্ক ও অসুস্থরা পড়ছেন বেশি সমস্যায়। বৃষ্টির কারণে সংস্কার কাজ করা যাচ্ছে না বলছে সড়ক বিভাগ। বগুড়া জেলার অধীনে মোট সড়ক 570 কিলোমিটার। এর মধ্যে 130 কিলোমিটার অংশ জাতীয় মহাসড়ক। বাকি 440 কিলোমিটার আঞ্চলিক সড়কের বেশিরভাগই চলাচলের অনুপযোগী। শহরের চেলোপাড়া থেকে সারিয়াকান্দি রোডে 3 উপজেলার লাখের বেশি মানুষের যাতায়াত। অথচ এই সড়কের অবস্থাই সবচেয়ে খারাপ। ছোট বড় গর্তে প্রায় নষ্ট হচ্ছে যানবাহন। একই অবস্থা কাহালু ও ঝোপগাড়ি সড়কেও। ছোট রাস্তায় মালবাহী বড় ট্রাক যাতায়াত করায় বেশি ভাঙছে বলে অভিযোগ স্থানীয়দের। বগুড়া শহরে প্রায় রাস্তায় এরকম, গাড়ি চালান যায় না, গাড়ি 2-1 দিন পর পরে ঠিক করা লাগে, চাকা রিং পাল্টান লাগে। রাস্তার প্রত্যেকটা জায়গায় গর্ত, ঝাঁকি লাগে। বয়স্ক লোকজনের যাদের হাড়ের সমস্যা আছে, যারা সবসময় অসুস্থ থাকে, তাদের এই রোড দিয়ে চলাচল করার সময় অনেক সমস্যা হয়। যখন নির্মাণ করে তখন নিম্নমানের কাজ করে। আর 2 নম্বর কথা হলো যে এই রাস্তা দিয়ে যে যানবাহনের লোড, এই লোডটা হলো 5 টনের, কিন্তু সেখানে চলা হয় হলো 50 টনের। বগুড়া সারিয়াকান্দি রোডের জন্য 236 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। 4টির মধ্যে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজও দেয়া হয়েছে। বৃষ্টির কারণে বাকি সড়কের সংস্কার কাজ করা যাচ্ছে না বলে জানান নির্বাহী প্রকৌশলী। চেলোপাড়া থেকে সাবগ্রাম পর্যন্ত যে শহর অঞ্চলে পুরোটা ঢালাই করে রাস্তা নির্মাণ করা, যাতে আগামী 30 বছর এটা রাস্তাটা নষ্ট না হয়। 3 মাথা থেকে কাহালু রোডটা, এখানে আমরা আসলে আমাদের একটা ফান্ড আছে মাইনর, পিএমপি মাইনর বলি। এই মাইনরে আমরা কিছু বরাদ্দ পেয়েছি, আমরা 2টা প্যাকেজে টেন্ডার কল করে দিয়েছি। বর্ষার পর কাজ শুরু হলেও সারিয়াকান্দি সড়কের কাজ শেষ হতে 1 বছর লাগবে বলে মনে করছেন কর্মকর্তারা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশে পর্যটনে রয়েছে অপার সম্ভাবনা। পুরনো পর্যটন কেন্দ্রের পাশাপাশি নতুন নতুন জায়গায় যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। এমন 1700 পর্যটন কেন্দ্রের উন্নয়নে কাজ করছে পর্যটন কর্পোরেশন।
তবে সবকিছুর আগে এসব এলাকার পরিবেশ রক্ষায় নতুন নীতিমালা করার তাগিদ দিচ্ছেন ট্যুর অপারেটররা। অপার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। উচ্ছল ঝর্ণা, সবুজে ঘেরা পাহাড়, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সবই আছে এখানে। সে কারণে কক্সবাজার, রাঙামাটি, সেন্ট মার্টিন, সাজেক ভ্যালি, নীলগিরি ও সুন্দরবনে বাড়ছে পর্যটন। বছরে এসব জায়গায় আসে 50 থেকে 60 লাখ ভ্রমণপ্রিয় মানুষ। এর বাইরেও পর্যটন আকর্ষণ বাড়ছে নতুন কিছু এলাকার। এসবের মধ্যে আছে সিলেটের রাতারগুল, বিছানাকান্দি, পান্তুমাই, টাঙ্গুয়ার হাওর, বরিশালের শাপলা বিল, পেয়ারা বাজার, জলারবন সহ বেশ কিছু এলাকা। এমন 1700 নতুন এলাকা চিহ্নিত করে উন্নয়ন কাজ শুরু করেছে পর্যটন কর্পোরেশন। দেশের প্রায় 1700 পর্যটন স্পট আছে। এইগুলোকে ধীরে ধীরে পরিচিত করা এবং মানুষের সামনে তুলে ধরা। আমরা সেইগুলো তুলে ধরতে পারলে আমরা বিশ্বাস করছি যে সারা বাংলাদেশই একটি অত্যন্ত আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে। তবে ব্যবসায়ীরা বলছেন, সঠিক নীতিমালা, সমন্বয় ও সচেতনতার অভাবে বিপর্যস্ত পুরো পর্যটন এলাকাগুলো। সেসব ঠিক না করে শুধু পর্যটন এলাকা বাড়ালেই এক্ষেত্রে সুফল মিলবে না। নতুন যে পর্যটন অঞ্চলগুলো আমরা আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, সেই অঞ্চলগুলোর উপরে আলাদা আলাদা আপনার একটা নীতিমালা থাকাটা খুব জরুরি। হোস্ট কমিউনিটির জন্য একটা নীতিমালা হতে হবে, যারা বেড়াতে যাবে তাদের জন্য একটা নীতিমালা থাকা উচিত। আমারও একটা নীতিমালার মধ্যে আসা উচিত যে আমি কতজন পর্যটককে নিয়ে কিভাবে সেখানে যাব এবং ওই পর্যটন অঞ্চলের মানুষ সাথে সাথে ওই পর্যটন পণ্যটার সাথে আমি কি বিহেভ করব। পাশাপাশি পর্যটন এলাকাগুলোর সৌন্দর্য তুলে ধরে দেশ বিদেশে বড় পরিসরে প্রচার বাড়ানোর পরামর্শও দিচ্ছেন ট্যুর অপারেটররা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের নতুন পেট্রোল পাম্প অনুমোদন বন্ধ আছে 4 বছর, কিন্তু এরই মধ্যে বিশেষ বিবেচনায় চাঁদপুরে চালু হয়েছে একটি পাম্প। অভিযোগ উঠেছে তদবিরের জোরেই এই অনুমোদন। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে সবকিছুই হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে। মাপে কম দেয়া, ভেজাল তেল বিক্রি সহ নানা অভিযোগে 2016 সাল থেকে বন্ধ নতুন পেট্রোল পাম্প স্থাপনের অনুমোদন। 2018 সালে বিপিসি অনুমোদন দেওয়ার উদ্যোগ নিলে তা নাকচ করে দেয় জ্বালানি মন্ত্রণালয়। তবে সেই একই মন্ত্রণালয়ের নির্দেশে এ মাসে চাঁদপুরের বাবুরহাটে চালু হয়েছে নতুন একটি পেট্রোল পাম্প। এরই মধ্যে তেল বিক্রি শুরু করেছে তারা। তবে ফিলিং স্টেশনের মালিকের দাবি, নিয়ম মেনেই ব্যবসা শুরু করেছেন তিনি। আমি কি এটা অবৈধভাবে নিজের গায়ের জোরে এটা কি ক্ষমতা কি আমার আছে ভাই? আমি আইন মাফিক এটা করছি, অনুমোদন আমাকে দিছে, কাজ ব্যাপার আছে, সরকারের নিয়ম নীতি মাইনে আমি এটা আবেদন করছি। ওই আবেদন মঞ্জুর করছে, আমাকে তেল উঠানোর ডিলারশিপ নিয়োগ দিচ্ছে। কিভাবে প্রতিষ্ঠানটি অনুমোদন পেল তা জানতে তেল বিপণন কোম্পানির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে জানান, জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে কাজ করেছেন তারা। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাইছে নাকি বিবিসি থেকে? শারমিন ফিলিং স্টেশনের বিষয়ে সরাসরি মন্ত্রণালয় আবেদন করে। মন্ত্রণালয় আমাদের কাছে একটি প্রতিবেদন চায় এবং সেই প্রতিবেদনে মন্ত্রণালয় তাকে ফিলিং স্টেশন হিসাবে অনুমোদন দেওয়ার জন্য অনাপত্তি প্রদান করে অনুমতি দিতে বলে। তার পরিপ্রেক্ষিতে আমরা শারমিন ফিলিং স্টেশনকে এই অনুমতি প্রদান করেছি। এ বিষয়ে কথা বলতে রাজি হননি জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান। তবে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, সচিব আনিসুর রহমানের শ্বশুরবাড়ি চাঁদপুর। সে সুবাদে তদবিরের মাধ্যমে ফিলিং স্টেশনের অনুমোদন নেওয়া হয়েছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 9,98,000 ছাড়িয়েছে, আক্রান্ত 3,30,00,000-এর বেশি। বিশ্বে একদিনে শনাক্ত হয়েছে 2,93,000-এর বেশি। মৃত্যু হয়েছে 5,300 জনের। আবারও বিশ্বে একদিনে সর্বোচ্চ শনাক্ত মৃত্যু ভারতে। একদিনে প্রায় 89,000 শনাক্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্ত প্রায় 7 লাখ। নতুন 1,123 জন সহ মৃতের সংখ্যা ছাড়িয়েছে 94,500।
যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 43,000-এরও বেশি মানুষ আর মৃত্যু হয়েছে 7 শতাধিক জনের। ব্রাজিলে কমেছে একদিনের সংক্রমণ ও মৃত্যু। দ্বিতীয় ধাপের সংক্রমণে নাকাল ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সে একদিনে শনাক্ত হয়েছে 14,500 রোগী। যুক্তরাজ্যেও বেড়েছে সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে ব্রিটিশ সরকার। তবে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ব্রিটেন ও ফ্রান্সে। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার অনেকটা সময় পার হয়েছে করোনা বিরতিতে। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তায় তাই খুব বেশি আক্ষেপ নেই সমর্থকদের। সুযোগ পেয়ে নতুন রূপে সাকিব হাজির হয়েছেন বিজ্ঞাপন চিত্রে। আরতদারের চরিত্রে যেন টাইগার অলরাউন্ডারের বার্তা, প্রত্যাবর্তনের সময় তার আত্মবিশ্বাসে ঘাটতি থাকবে না। লঙ্কা সফরের ভাগ্য আপাতত ঝুলে গেছে। অক্টোবরে কি ফেরা হবে মাঠে জানা নেই কারো। ক্রিকেটের দোলাচলে জড়িয়ে গেছে সাকিব আল হাসানের ভাগ্য। নিষেধাজ্ঞার বাকি আছে আর 1 মাস। শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন সে লক্ষ্যে বিকেএসপিতে লোকচক্ষুর আড়ালে চলছে অনুশীলন। লঙ্কা সফর ভণ্ডুল হলে আবারও হয়তো পেছাবে প্রত্যাবর্তনের ক্ষণ। সে কারণেই কি বিজ্ঞাপনের চাহিদায় সাড়া দিয়ে সাকিবের আড়তদার বনে যাওয়া। চাল ডাল মশলার পসরা সাজিয়ে বসে গেছেন হালখাতা সমেত। আবহাওয়ায় স্পষ্ট পুরান ঢাকার ধাঁচ, মুখে হাসি, আঙ্গুলে রং বেরঙের আংটি। আত্মবিশ্বাসী ছবি হয়তো, তবে বাস্তবে সাকিব আরও আত্মবিশ্বাসী। ভাগ্য পরিবর্তনে তার প্রয়োজন হয়নি আংটি বা অন্য কারো সহায়তা। আইসিসির নিষেধাজ্ঞায় আপাতত সামনে আসছে না ক্রিকেটার সাকিবের কোনো ছবি। তবে বণিকরূপী সাকিবের প্রচ্ছন্ন বার্তা পেয়ে গেছে সমর্থকেরা যে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছে সবাই। তাতে আর কিছু না হোক, আত্মবিশ্বাসের ঘাটতি থাকছে না। 21 বছর বয়সে প্রথম অধিনায়কত্ব, এরপর বিতর্ক সমালোচনায় পড়েছেন বারবার। কিন্তু এক জায়গায় ছাড় দেননি কখনো, সেটা লড়াইয়ের বাসনা। নিষেধাজ্ঞা শেষে ফেরার ঠিক আগ মুহূর্তে সাকিবের যে ছবি, তাতে কি রয়েছে কোনো গোপন রহস্য কিংবা সূত্র? স্বর্ণপুরে আরও খাঁটি হয়। দহন পর্ব শেষে কি রূপে ফিরবেন সব্যসাচী সাকিব, সেটা টের পাবে প্রতিপক্ষ ব্যাটসম্যান, বোলাররা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে আইপিএলে প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। হায়দ্রাবাদের দেয় 143 রানের টার্গেট 7 উইকেট হাতে রেখে 12 বল আগেই টপকে যায় দীনেশ কার্তিকের দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে বেয়ারস্টোকে হারায় হায়দ্রাবাদ। চাপ সামাল দিতে ব্যর্থ হন ডেভিড ওয়ার্নার, কাটা পড়েন 36 রান করে। পরে ঋদ্ধিমান সাহাকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন মানিশ পান্ডে। এক প্রান্ত আগলে 50 করেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ইনিংস লম্বা করতে পারেননি, ফেরেন 51 রান করে। ঋদ্ধিমান সাহা ও মোহাম্মদ নাবির ছোট্ট অবদানে লড়াইয়ের পুঁজি পায় হায়দ্রাবাদ। জবাবে শুরুতে বিদায় নেন সুনীল নারিন, 26 করে ফেরেন নীতিশ রানা। দীনেশ কার্তিকও থিতু হতে পারেননি। তবে দলকে জয়ের পথে রাখেন শুভমান গিল ও এওয়েন মর্গান। 70 রানে শুভমান ও মর্গান 42 রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। সারা দেশের প্রচারণা শেষে এবার ঢাকার ক্লাবগুলোর সাথে সভায় বসেছে সমন্বয় পরিষদ, যেখানে ভোটারদের টাকার কাছে হার না মেনে দেশের ফুটবল উন্নয়নে পরিবর্তনের আহ্বান প্রার্থীদের। সম্মিলিত প্যানেলের ইশতেহার ঘোষণা হলেও সমন্বয় প্যানেল এখনও ঘোষণা করেনি ইশতেহার। বিপরীতে সালাউদ্দিন প্যানেল ভীত নন, বরং ভোটের মাধ্যমেই সেটা প্রমাণ করতে চান সহসভাপতি প্রার্থী আতর রহমান ভূঁইয়া। নির্বাচনী প্রচারণায় শুরু থেকেই অনেকটা ভিন্ন পথে সমন্বয় প্যানেল, যেখানে সম্মিলিত প্যানেল ডেলিগেটদের ঢাকায় ডেকে এনে প্রচারণা চালিয়েছে। সেখানে আসলাম মারুফরা গিয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। ঢাকার বাইরের প্রচারণা শেষে এবার ঢাকায় ডেলিগেটদের সাথে বসলো সমন্বয় পরিষদ। দেশের ফুটবলের পরিবর্তন আনতে ভোটারদের পাশে চেয়েছেন তারা। প্রত্যেকটা জায়গায় যাতে প্রতি বছর লিগ এবং যে কোনো ধরনের টুর্নামেন্ট হয় সেগুলো যেন রেগুলার হয়। 12টা বছরে ফুটবল যেখানে চলে গেছে, আপনারা যারা ভোটার হিসেবে এবার আছেন, যে ক্লাবগুলো আছেন, আসেন আমরা সবাই মিলে 12টা বছর 3টা টার্ম তো দেখলেন, একটা টার্ম অন্তত আমাদেরকে একটা টার্ম অন্তত সুযোগ দেন। ডেলিগেটদের সাথে কথা হয় তখন তো আমরা 100% আশাবাদী হই যে আমরা সবাই পাচ্ছি, কিন্তু দিন শেষে যখন ওখানে খেলা হয় সেই খেলাটা তো হলো নির্বাচনী খেলা। নির্বাচনী ইশতেহার 1 অক্টোবর, তার আগে গণসংযোগ চালিয়ে যাবে সমন্বয় পরিষদ।
তৃণমূলের ফুটবলের উন্নয়ন ও জাতীয় দলের পাইপলাইন শক্ত করা সহ নানা প্রতিশ্রুতি নিয়ে ডেলিগেটদের সামনে তুলে ধরা হবে ইশতেহার। তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসছে এবং সবাই বক্তব্য রেখেছে, এখানে সবার বক্তব্যে একটা কথাই আসে, সেটা হলো তারা পরিবর্তনের পক্ষে। ফুটবল যে তিমিরে নিয়ে ঠেকিয়েছেন এই 12 বছরে, এটা থেকে সবাই পরিবর্তন চায়। বিপরীতে সালাউদ্দিন প্যানেল পুরোপুরি প্রস্তুত নির্বাচনী মাঠে নামার জন্য। সমন্বয় পরিষদের কোনো কর্মকাণ্ডে সম্মিলিত পরিষদ ভীত নয় বলেও জানান সহসভাপতি প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া। আগামী 30 তারিখে 1 তারিখে জেলা এবং বিভাগের কাউন্সিলরদের সাথে বসবো, তো তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের সাথে তারা কত % লোক আছে বা আমাদের অবস্থান কি। 1 অক্টোবরের ইশতেহারে দেশের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখবে বলে বিশ্বাস সমন্বয় পরিষদের প্রার্থীদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমের মাঠে ড্র করল চেলসি। 3-3 গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে ল্যাম্পার্ডের দল। শুরুতে রবিনসনের গোলে স্কোরবোর্ডে নাম ওঠে ওয়েস্ট ব্রমের। 25 মিনিটে দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধেই চেলসিকে চাপে ফেলে ওয়েস্ট ব্রম, স্কোরলাইন দাঁড়ায় 3-0-তে। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় দ্য ব্লুজ। মেসন মাউন্ট আর হাডসন ওডোয়ের গোলে ম্যাচে ফেরার বার্তা দেয় চেলসি। শেষ মুহূর্তে ট্যামির গোলে স্বস্তির ড্র আনে চেলসি শিবির। আরেক ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটনকে 3-2 গোলে হারিয়েছে রেড ডেভিলস। প্রথমার্ধে শেষ দিকে গোল দিয়ে লিড নেয় ব্রাইটন, তবে সমতা আনতে সময় নেয়নি ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে র্যাশফোর্ড সুযোগ হারালেও কিছুক্ষণের মধ্যেই দলকে 2-1 গোলে এগিয়ে দেন। এরপর সমতা আসলেও শেষ সময়ে পেনাল্টির নাটকীয়তায় জয় নিয়েই মাঠ ছাড়ে সুলশেয়ারের দল। লা লিগায় প্রথম জয় পেল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল বেতিসকে হারিয়েছে 3-2 গোলে। মাত্র 14 মিনিটে ভালভার্দের গোলে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তবে এরপর ম্যাচের মোড় ঘোরায় বেতিস। মেন্ডি আর কারবাইওর গোলে লিড নেয় বিরতির আগেই। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের সমতায় ফেরে জিদানের দল। পাল্টা আক্রমণের মাঝে 67 মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন এমারসন। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে দলকে জয়ে এনে দেন মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। অন্যদিকে সেরিয়ায় নিজেদের মাঠে ফিওরেন্তিনাকে 4-3 গোলে হারিয়েছে ইন্টার মিলান। ম্যাচের শুরুতে এগিয়েছিল ফিওরেন্তিনা, তবে মার্টিনেজের গোলে প্রথমার্ধেই সমতা আসে। প্রতিপক্ষের ভুলে বিরতির পর লিড বাড়ে মিলানের, তবে 11 মিনিটের ব্যবধানে আবারও পিছিয়ে পড়ে তারা। শেষ সময়ে লুকাকু আর দানিলোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কন্তের শিষ্যরা। আর এই ছিল বিরতিহীন 1 ঘন্টার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।